সারা জীবন তো আপনাদের জন্য দোয়া করেছি, সারা জীবন আপনাদের পাশে থেকে কথা বলেছি, সারা জীবন আপনাদের হয়ে কথা বলেছি, কখনো আপনাদের কোন সিদ্ধান্তের বিপরীতে কথা বলি নাই। আমরা মনে করছি আপনি রাষ্ট্র চালাচ্ছেন, আপনি আরো রাষ্ট্র চালান, আমাদের আপত্তি নাই। আপনি দল গঠন করুন, আমাদের কোনো আপত্তি নাই। আপনি সংসদের প্রধানমন্ত্রী হন, কিন্তু আপত্তি নাই। কিন্তু যেইভাবে দেশ চলছে, আপনার ক্ষমতায়ন যদি শান্তিপ্রিয় রাখতে চান, আপনার ক্ষমতা যদি ধরে রাখতে চান, আপনার ক্ষমতা যদি সুন্দর করে চালাতে চান, অবশ্যই ধর্মীয় মূল্যবোধের আলোকে কিছু মানুষ যদি সংসদে থাকে, এতে আপনাদের হাত শক্তিশালী হবে। হুজুররা বাড়িতে থাকবে, হুজুররা মাঝে মাঝে দাওয়াত খাবে, এটাই হুজুরদের কাজ, আর মনে হয় কাজ নাই। এটা ভুল ধারণা। আজকে যদি ইসলামী মূল্যবোধের আলোকে কয়েকটা মানুষের অবস্থান যদি সংসদের মধ্যে নিশ্চিত থাকতো, তাহলে দিব্যি যারা অন্যায় অবিচার করছে, যারা রাসূলুল্লাহর বিরুদ্ধে কথা বলছে, যারা ওলি আল্লাহর বিরুদ্ধে বিশুদ্ধার করছে, যারা দেশের সম্পদ লুট করে বিভিন্ন দেশে পাঠিয়ে দিয়ে জনগণের বুকে লাথি মেরেছে, যারা এই দেশের মানুষের অধিকার হরণ করেছে, এই সমস্ত অধিকার হরণকারীদের বিপরীতে ওই ইসলামী মূল্যবোধের আলোকে যদি সংসদে উলামায়ে কেরামের অবস্থান থাকতো, তাহলে ওই সমস্ত অপরাধীরা বুক ফুলিয়ে অপরাধ করে পার পেত না। কথা বলেন ঠিক না? সম্মানিত এলাকাবাসী, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ ৪ চোরারঘাট মাধবপুর আসন থেকে মোমবাতি প্রতীকে নির্বাচন করছি। আলহামদুলিল্লাহ। নির্বাচনের প্রচারণার অংশ হিসাবে আজ আমি প্রখ্যাত ওলিয়ে কামেল শাহ সুলেমান ফতেহ গাজী রহমতুল্লাহ আলাইহির বাগদাদি রহমতুল্লাহ আলাইহির দরবারে এসে আমি হাজির হয়েছি। নির্বাচনী প্রচারণা শুরু করার পূর্বে দরবারে এসেছিলাম, দোয়া করেছি, দোয়া চেয়েছি। এদেশ আউলিয়া কেরামের দেশ, এদেশ শাহজালালের দেশ, এদেশ শাহপুরানের দেশ, এদেশ ফতেহ গাজী বাগদাদি রহমতুল্লাহ আলাইহির দেশ, এদেশ নাসিরউদ্দিন শিপা সালাহ রহমতুল্লাহ আলাইহির দেশ। আমরা তরিকাপন্থী যারা আছি, আমরা সকলেই এই দেশে শান্তিপ্রিয়ভাবে বসবাস করছি। ঠিক না বেঠিক? আমরা সব সময় শান্তিপ্রিয়ভাবে চলাফেরা করেছি। আমরা সব সময় খানকায় ছিলাম। তরিকাপন্থীরা মাজার মোকামে ছিল, যার যেভাবে মনে চেয়েছে রাজনীতি করেছে। আমাদের কাছে এসে অনেক এমপি মন্ত্রীরা দোয়া চেয়েছেন, আমরা দোয়া করেছি। অনেক সময় অনেক রাজনীতি ব্যক্তিবর্গ আমাদের সঙ্গে অনেক সখ্যতা গড়ে উঠেছে এবং আমাদেরকে অনেক সম্মান তারা করেছে। আজ খানকা ছেড়ে রাজপথে আসার মূল উদ্দেশ্য কি, সেটা আপনাদেরকে জানতে হবে। আপনারা দেখেছেন বিগত 2টি বছর বাংলাদেশে রাষ্ট্রতন্ত্র যতগুলো সংলাপ করেছে, একটা সংলাপের মধ্যে আহলে সুন্নাত ওয়াল জামাতকে অন্তর্ভুক্তি করা হয় নাই। গত 2 বছরে 90টি মাজার ভাঙ্গা হয়েছে। দৃশ্যমান অপরাধীরা দৃশ্যত মাজার ভাঙ্গার পরেও একটা আসামিকে আইনের আওতা আনা হয় নাই। কবর থেকে লাশ তুলে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। হিন্দুকে মেরে গাছে ঝুলিয়ে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। মব ভায়োলেন্সের মাধ্যমে পাথর দিয়ে ডিল দিয়ে মানুষকে মেরে ফেলা হয়েছে। অসংখ্য মানুষ সেলফি তোলা ব্যস্ত, কিন্তু মানুষটিকে বাঁচাইবার জন্য কেউ এগিয়ে আসে না। আহলে সুন্নাত ওয়াল জামাত তখন মনে করেছে খানকায় থাকার সময় আর নেই। দেশের হাল ধরতে হবে, দেশের মানুষের নিরাপত্তায় কথা বলতে হবে, সার্বভৌমত্ব সুরক্ষায় কথা বলতে হবে, অধিকার হারা মানুষের অধিকার ফিরিয়ে দিতে হবে, সুবিধা বঞ্চিত মানুষের সুবিধা ফিরিয়ে দিতে হবে। চা শ্রমিকদের সঙ্গে রাষ্ট্রতন্ত্র যেভাবে অর্থনৈতিক বৈষম্য করা হয়েছে, সেই অর্থনৈতিক বৈষম্য দূর করে চা শ্রমিকদের জন্য টেকসই জীবন ব্যবস্থা নিশ্চিত করতে হবে। এবং মব ভায়োলেন্সের মাধ্যমে জনজীবনকে যেভাবে অতিষ্ঠ করা হয়েছে, সেই জনজীবনকে একটি সুশৃঙ্খল ধারায় ফিরে আনতে গেলে অবশ্যই এদেশের 65% সুন্নি জনতা, 65% তরিকাপন্থী, যারা এই দেশে শতকরা 65% সুন্নি জনতা এই দেশে থাকার পরও রাষ্ট্রতন্ত্র যেভাবে মাইনাস ফর্মুলায় আমাদেরকে রেখে দেশ চালাচ্ছে, আমি মনে করি সেখানে অপরাধীরা দিব্যি অপরাধ করে পালিয়ে যাচ্ছে। রাষ্ট্রতন্ত্র মনে হয়
তাদের লাগাম টেনে ধরতে ব্যর্থ হয়েছে। রাষ্ট্রতন্ত্রের হাতকে শক্তিশালী করে এই বাংলাদেশকে একটি সুন্দর সাবলীল সম্প্রীতিময় এবং এক শান্তিপ্রিয় দেশ গঠন করার নেপথ্যে আমরা মনে করেছি খানকা থেকে বের হয়ে রাজপথে এসে এদেশের হাল ধরতে হবে, এদেশের মানুষের হাল ধরতে হবে। ঠিক না বেঠিক? এই সিদ্ধান্ত নেওয়া, এই পদক্ষেপ গ্রহণ করা কি আমাদের অপরাধ? এটা কি আমাদের অপরাধ? আজকে অনেকের মাথা ব্যথার কারণ হয়ে গেছি আমরা। অনেকে মনে করে যে হুজুররা খানকায়। আমি অনুরোধ করে বলবো, আমাদের রাজনৈতিক অবস্থানকে ছোট করে দেখবেন না, আমাদের রাজনৈতিক অবস্থানকে নিন্দার চোখে দেখবেন না, আমাদের রাজনৈতিক অবস্থানকে ছোট করে হেয় করে দেখবেন না। আজকে আমাদেরকে অনেক আঘাত করে কথা বলা হয়, আজকে আমাদেরকে অভিযুক্তের কথা বলা হয়, আজকে আমাদেরকে ছোট করে কথা বলা হয়, আজকে আমাদেরকে বিভিন্ন বংশ তুলে কথা বলা হয়, আজকে আমাদেরকে নিন্দার চোখে কথা বলা হয়। অথচ যারা কথা বলছেন আপনারা আমাদের কাছে এসে হাত মিলে মিলে বলতেন একটু দোয়া করেন। আমরা আপনাদের ক্ষমতার মস্তককে টেনে ধরতে আসি নাই, আমরা এই দেশের সার্বভৌমত্ব সুরক্ষায় এসেছি। আমরা আপনার মস্তক টেনে ধরতে আসি নাই, আমরা কারো মস্তক টেনে ধরতে আসি নাই। আমরা এসেছি এই দেশের মানুষ যেন নিরাপদে চলতে পারে। আমি মনে করি হিন্দু মন্দিরে যাবে, বৌদ্ধ পেগোড়ায় যাবে, খ্রিস্টান গির্জায় যাবে, মুসলমান মসজিদে যাবে, যার যার ধর্ম পালন করবে, কেউ কাউকে হস্তক্ষেপ করবে না, কেউ কাউকে আঘাত করবে না। এই জন্য ফতেহ গাজী রহমতুল্লাহ দরবারে অনেক শ্রেণীর মানুষ ধর্ম বর্ণ দল মত নির্বিশেষে আসে। এই মাজারে যদি সকলে দল মত নির্বিশেষে আসতে পারে, মসজিদে যদি সকল মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াতে পারে, সেখানে কোনো দলের প্রশ্ন না আসে। আমি মনে করি এই দেশে যারা রাজনীতি করবে, তারাও যারা ক্ষমতায় আসবে, এই সমস্ত লোকগুলো যেমন আমার, যারা আমাকে ভোট দিবে তারা যেমন আমার, যারা আমাকে ভোট দিবে না তারাও আমার। আমরা এই রাজনীতি করতে পারি না এই 55 বছরেও। আমরা দেখেছি যারাই ক্ষমতায় আসে তারাই মনে করে ওসিডিসি আমার, এসপি আমার, সেনাবাহিনী আমার, সব আমার, ক্ষমতা আমার, চাঁদাবাজি আমার, দোকানপাট আমাকে চাঁদা না দিয়ে করা যাবে না। সব তারা তাদের মতো করে ব্যবহার করছে। আর তাদের বিপরীতে যারা আছে, প্রতিপক্ষ দল যারা আছে, তার বিরুদ্ধে মামলা দিতে হবে, হয়রানি করতে হবে, ঘরে ঘুমাতে দেওয়া যাবে না। এটা কোনো সুস্থ রাজনীতি হতে পারে না। আমার মোমবাতির সমর্থকদের অনেকগুলো ব্যানার ছিঁড়ে ফেলা হয়েছে, বাগাসরণ অনেকগুলো ব্যানার ফেস্টুন ছিঁড়ে ফেলা হয়েছে, বাহননগর ছিঁড়ে ফেলা হয়েছে। আমি বলেছি ভাই আপনার প্রচার আপনি করুন, 9 জন প্রার্থী আছি, আপনারা লড়াই করুন। আপনার ভোট আপনি চান, আমার ভোট আমি চাই। জনগণ 12 তারিখে রায় দিবে কাকে এমপি বানাবে। যেইভাবে আপনারা বলছেন এজেন্ট হয়, যেভাবে আপনারা বলেন লিস্ট কিন্তু চলতেছে, কি কয় লিস্ট হয়ে যাচ্ছে আয় আলোয়, তাইলে আপনি তো বড় ফেসিবাদের জন্ম দিলেন। ক্ষমতা পেলেই যদি আপনার প্রতিপক্ষকে ঘায়েল করার মনোমানসিকতা থাকে, তাহলে বাংলাদেশ যেই দেশ সেই হয়ে গেল। তাহলে আপনার কি এইভাবে থাকবো? এইভাবে কি থাকতে পারে? এইভাবে কি দেশ চলতে পারে? যারা আমাকে ভোট দিবে তারাও আমার, যারা দিবে না তারাও আমার, এটা নিশ্চিত করতে হবে। আপনি ক্ষমতায় আসলে আপনার প্রতিপক্ষকে শান্তিতে ঘুমাতে দিতে হবে, এটাই হবে আপনার আদর্শ রাজনীতি। আপনি ক্ষমতায় আসলে যদি কাউকে লাগাম ধরে টেনে ধরে কথা বলেন এবং এজেন্টদেরকে লিস্ট তালিকা করে যদি আক্রমণ করে চিন্তা ভাবনা করেন, তার মানে বুঝতে হবে আপনার ভিতর থেকে রাজনৈতিক মনুষ্যত্ব দাফন হয়ে গেছে। এই জন্য আমি বলছি আমরা এসেছি এদেশের হাল ধরার জন্য। আমরা যে কথাগুলো বলবো সেই কাজ করব। আমাদের কাছে উন্নয়নের কথা বলতে হবে না, আমাদের কাছে উন্নয়ন কি করবে সেটা বলতে হবে না। আমরা এমন কাজই করতে পারবো ইনশাল্লাহ। আল্লাহ পাকের জন্য তৌফিক দিয়েছেন। আজকে বহুত মানুষ দেখি নির্বাচন আসলে খোয়াই নদীর পারে যায়, যায় ফিতালে টান দেয়, আর মানুষের বোঝায় যে আমরা আইলেই ব্রিজটা করে এলাম। এইভাবে করতে করতে বহুত বছর গেছে, ব্রিজ কিন্তু আর হইছে না। এই ফিতা টানাটানি বন্ধ করেন। এমন ভাবে বক্তব্য দেন মনে হয় যে আসমান থেকে ফেরেশতা নেমে এসেছে, এমন ভাবে বক্তব্য দেন মনে হয় যেন সব রাস্তাঘাট ইউরোপ বানাই লইব। পাস করার পরে টিকিট লাগে, যাইতে টিকিট লাগে, খবর লয় না। আরে যার ভোট নিয়ে তুমি এমপি হইছো তার খবর তুমি লও না, তার ঘরের সামনে দাঁড় করে রাখবা। এই কথার আগে কইতা জনগণের সঙ্গে প্রতারণা করা যাবে না। ভালোবাসার সুরে রাজনীতি করতে হবে, আধিপত্যবাদ রুখতে হবে, পেশিদারিত্বের বিরুদ্ধে দাঁড়াতে হবে। আর আরেকটা জিনিস, আমি এই এলাকায় যখন ওয়ার্ক করতে আসি দেখি অনেকের মন মরা মরা, অনেকের মন মরা। দোকানে যখন মুসাফা করি দেখি আমার চিনি না, মানে আমার ভাব ধরছে চিনি না। আগে বাপরে ভোট দেশেন না দেশ, আগে মুসাফাটা কর।
যে এই রাজনীতি আমার মুসাফা থেকে দূরে সরাই দে, এটা রাজনীতি না, এটা পেট নীতি। হ্যাঁ, চেহারাটা ঘুরাইলা আমার মনে চিনিই না, আর সারা জীবন সেলফি তোলা লেগে পাগল হয়ে গেছে, আমার চিনিই না। অথচ 22টা বছর আপনাদেরকে নিয়ে ওয়াজ করছি, একটা দিন কেউ ওয়াদা খেলাফ করেছি? পুরো কষ্ট দিয়ে কথা কইছি। আর দেশের সংকটে মাজার মুকাম খানকার বিপরীতে যারা ছিল, আমি কি কাউকে ছেড়ে কথা বলছি? একটা কথাই বলতে চাই, চিনে না, গাটটা ফিরাইলা, মুখটা ফিরাইলা। আমি বলছি বাবা মুখটা মিলা, হাতটা মিলে বাবা, যারা মন চায় তারা ভোটটা দেন। এবার রাজনীতি ধারাটা চেঞ্জ করতে চাই, ঠিক আছে কিনা? চিনে না তো আমি একটু বলতে চাই, চিনা চিনি পরে বাবা একটু মানবিক ভাবে রাজনীতি করেন, কাউকে আঘাত দিয়ে রাজনীতি করেন। আর সবচেয়ে বড় কথা হইলো, আগে রাস্তা দিয়ে গেলে কত তাহির হুজুর জায়গা, আর অহন রাস্তা দিয়ে গেলে মোমবাতি জায়গা। তাহলে মোমবাতি মার্কা কিন্তু বড় জনপ্রিয় হয়ে গেছে। এটা মাজারে জ্বলে, মাজারে জ্বলে, বাজারে জ্বলে, কতক্ষণ ঠিক না বেটে? সুতরাং চিন্তার কোনো কারণ নাই, ঘরে ঘরে মোমবাতির আওয়াজ ঢুকে গেছে গা। ইনশাআল্লাহ এই হবিগঞ্জ সোনার 4 আসন, সোনারগঞ্জ মাধবপুর আসন ইনশাআল্লাহ নীরব বিপ্লব হবে, নীরব বিপ্লব, নীরব বিপ্লব, বিপ্লব। এই তরুণ যুবকদের ভাত কেউ দাবিয়ে রাখতে পারবে না ইনশাআল্লাহ। মা বোনদের অগাধ শ্রদ্ধা ভালোবাসা কেউ দাবিয়ে রাখতে পারবে না ইনশাআল্লাহ। তবে সঙ্গীতে আমাদের প্রতিপক্ষ যারা দাঁড়াইছে প্রত্যেকটা প্রার্থী সম্মানী। আজ পর্যন্ত শুনছেন নি একটা প্রার্থী কেউ কাউরে খারাপ কথা কইছে? কথা কন, কেউ কাউরে খারাপ কথা কইছে? একটা খারাপ কথা বলে নাই। সব প্রার্থীরা প্রার্থীকে সম্মান দিয়ে কথা কয়। খারাপ কথা বলে কেডা? এলাকার কিছু ফাঁকি নেতা আছে, মাঝে মাঝে যে বান্ডেল কিছু লই ঘুরে, চিন্তা করেন না 2000 ভোট দিয়া দেব ইনশাল্লাহ। যখন দেহে এলাকার মাঠটা ভিন্ন হয়ে গেছে গা, তখন যায় আমার কর্মীরা হুমকি দেয়, ওই যে 1000 ফিরে দিতে হইব। কথা বুঝতে পারছেন? আরে আরে হাত তুলে কোনো কথা ঠিক না। টাকার প্রেম থাকে না, টাকার প্রেম থাকে না। টাকা দিয়ে মন কিনা যায় না, ভালোবাসা দিয়ে মন কিনতে হয়, প্রেম দিয়ে মন কিনতে হয়। কথা বলেন ঠিক না বেঠে? এই জন্য আপনাদেরকে বলবো, মানুষের সঙ্গে ভালো আচরণ করুন, সম্মান দিয়ে কথা বলুন, আদব নিয়ে কথা বলুন। আমি বলতে চাই, নির্বাচন 12 তারিখ। কয় তারিখ? 13 তারিখ না? কয় তারিখ? 11 তারিখ। তো 12 তারিখে কে একজন তো হইব, 13 তারিখে আমরা চলতাম না, একসাথে চা খাইতাম না? তো আপনি দেখবেন যে তালিকা লিস্ট হয়ে যেতেছে গা। লিস্ট কার বিরুদ্ধে করছেন? আপনার প্রতিবেশীর বিরুদ্ধে। তাইলে আপনি কিন্তু রাজনীতিবিদ হতে পারেন নাই। কথা বলেন ঠিক নেই? লিস্ট করে, লিস্ট আগেই লিস্ট করে ফেলায়। কি করে? লিস্ট করে ফেলায়, শেষ কথা বলে দেওয়া যায়, আখিরি কালাম। এইরকম হুমকি দামকি কথা বলবেন না। আমি যদি আপনাদের মাঝে নির্বাচিত হতে পারি, আমার কাছে কোনো রাস্তা চাওয়া লাগতো না, স্কুল চাওয়া লাগতো না, এবং কোন ধরনের কালভার্ট চাওয়া লাগতো না। কারণ আমি বিগত দিন থেকে অনেক সময় জানি, রাষ্ট্র যে বাজেট দেয়, কাম করলে কাম শেষ হয়ে যাবো গা, বাজেট আরো থাকবো বড়। কথা কি ঠিক আছে কিনা? হ্যাঁ শুনেন, মানে বাজেট আসলে এক ভাগ এই পকেটে ঢোকা, আর এক ভাগ এই পকেটে। এক ভাগের টাকা দেশের বিল্ডিং করে, মার্কেট টার্কেট করে, আর এক ভাগের টাকা বিদেশ পাঠায় দেয়। আর একটা ভাগ যেটা আছে না, এটা ভাগ করতে 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 যখন ফতেগাজি ঢুকে, তখন এই রডের বদলা বাস। আমি কি বুঝতে পারতেছেন ব্যাপারটা? বুঝতে পারতেছেন তো? বুঝতে পারতেছেন তো? নাইলে এত টাকা ফাঁক হয়, এত টাকা কোথায় থেকে আসে? এই সব জনগণের টাকা। কথা বলেন ঠিক কিনা? ইনশাল্লাহ আপনাদের এই ফতেগাজী রহমতুল্লাহ মাজা, এই যে সংলগ্ন যে মসজিদ আছে, এই মসজিদ নিয়ে আমার কাছে একটা দাবি আছে, মাদ্রাসাও আছে। আমি একবার বলছি, দেখেন বড় বড় আশ্বাস দেওয়া মানুষের কাছে বারবার মানুষ বিশ্বাস হারাইছে। আমি আশ্বাস দিতে চাই না, যা প্রয়োজন আমি ইনশাল্লাহ তাই করব। আপনাদের পাশে ছিলাম, পাশে আছি, পাশে থাকবো। এমন কিছু করে যেতাম যেন আপনার আমি মরে যাওয়ার পরেও কন, একটা পাগলা আইসিন বন্দরের থেকে কত মানুষ কত কথা কইছিলি, এমন কাম কইরা গেছে, আমরা দেশের কোটিপতিওয়ালারা এই কাম করতে পারছে। এটাই আমার সবচেয়ে বড় প্রত্যাশা, এটা আমার আকাঙ্ক্ষা, এটা আমার প্রতিশ্রুতি। ইনশাআল্লাহ জবানের খেলাপ কখনো করি নাই। জয় হোক মেহনতি মানুষের, জয় হোক চা শ্রমিকদের, জয় হোক মোমবাতি প্রতীকের। ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন ইনশাআল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত।